ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সেনাপতি মশাই, শিগগিরই আসুন, দেখে যান, এক অপূর্ব আশ্চর্য। দাইমার ডাকে সূতিকাগারের বাইরে অপেক্ষামান সেনাপতি দীননাথ চৌধুরী ব্যতিব্যস্ত হয়ে সূতিকাগারে প্রবেশ করে চঞ্চল চিত্তে দাইমাকে প্রশ্ন করলেন। বলুন দাইমা, কি সংবাদ, কি আশ্চর্যের কথা আপনি জানতে পারলেন? প্রফুল্ল বদনে দাইমা বললেন, সেনাপতি মশাই, আনন্দ করুন, উৎসব করুন। আজ যে আপনার পরম আনন্দের দিন, কারণ আজ আপনার ঘর আলো করে মা রাজবল্লভীর আশীর্বাদ ধন্য এক কন্যা সন্তানের জন্ম হয়েছে। দেখুন ওর শরীরের দিকে, ওর চোখ মুখের দিকে তাকিয়ে দেখুন। দেখুন ওর সর্বাঙ্গ থেকে সহস্র সূর্যের জ্যোতি কেমনভাবে চারিদিকে ছড়িয়ে পড়ছে। দাইমার কথা শুনে সদ্যজাত কন্যা সন্তানের দিকে মুগ্ধ হয়ে চাইলেন দীননাথ চৌধুরী। সঙ্গে সঙ্গে কয়েক ফোঁটা আনন্দ অশ্রু তার চোখ থেকে বেরিয়ে এলো। চোখের জল মুছে নিয়ে সেনাপতি মশাই বলে উঠলেন, জয় মা, জয় মা রাজবল্লভীর জয়। তুই আছিস মা, সত্যি তুই আছিস। তোর অপার মহিমা, জীবের সাধ্য কোথায় সে মহিমা বোঝার। জয় মা, জয় মা। ইতিমধ্যে দাইমা একটু সন্দিহান সুরে বলে উঠলেন, সেনাপতি মশাই, আপনি শিগগিরই রাজগুরুকে একবার খবর দিন, উনি ঠিক বিধান দিতে পারবেন। এই কন্যা যে আলোকজ্যোতি সহ জন্মগ্রহণ করেছে, তাতে স্পষ্টভাবে বোঝা যায় এই কন্যা কোনো সাধারণ কন্যা নয়। তবে রাজগুরুকে এই বিষয়ে একবার জানানো উচিত। দাইমার কথায় উত্তর টেনে দীননাথ চৌধুরী বললেন, হ্যাঁ দাইমা, আপনি ঠিকই বলেছেন। রক্ষী, এদিকে একবার এসো তো। সেনাপতির কথায় দ্বারের ওপারে পল্লম হাতে দাঁড়িয়ে থাকা একজন রক্ষী এগিয়ে এসে বলল, আজ্ঞা করুন সেনাপতি মশাই। আমার গৃহে আসার জন্য অবিলম্বে রাজগুরুকে একবারটা খবর দাও তো। আগে এক্ষুনি যাচ্ছি। তারপর রাজগুরুর কাছে খবর গেল। রাজগুরু এলেন সেনাপতি দীননাথ চৌধুরীর গৃহে। এসেই সদ্যজাত শিশুকে দেখা মাত্র বলে উঠলেন, এই যে সাক্ষাৎ মা দুর্গা, এই যে মা ভবশঙ্করী। সেনাপতি মশাই, ধন্য ধন্য, আপনি ধন্য সেনাপতি মশাই। আপনার স্ত্রী ধন্য, আপনার স্ত্রীর গর্ভ ধন্য। নইলে মা আসতেন না আপনার ঘরে। দেখুন, ওই কন্যার কপালের দিকে তাকিয়ে একবার দেখুন। মায়ের কপালে যেরকম ত্রিনয়ন দেখা যায়, এই কন্যার কপালেও ত্রিনয়নের ছাপ সুস্পষ্ট। শঙ্খ বাজান, উলুধ্বনি দিয়ে মাকে বরণ করে নিন। সঙ্গে সঙ্গে আনন্দে আত্মহারা হয়ে দীননাথ চৌধুরী বলে উঠলেন, ওরে, কে কোথায় আছিস? শঙ্খ বাজা, হুলুধ্বনি দে। মা এসেছেন আমার ঘরে, সাক্ষাৎ মা রাজবল্লভী এসেছেন, মা এসেছেন। সঙ্গে সঙ্গে দরজার ওপারে দাঁড়িয়ে থাকা দাস দাসীগণ হুলুধ্বনি দিয়ে উঠল। কেউ কেউ শঙ্খ বাজিয়ে উঠল। রাজগুরু আবারও বললেন, তবে সাবধান, আর 5টা কন্যার মতো এই কন্যাকে ভুল করেও নারীত্ব শেখাবেন না। ঘরের মধ্যে বন্দি করে মোটেই রাখবেন না। একে সমস্ত রকম শিক্ষায় পারদর্শী করে তুলবেন। ব্রাহ্মণ্য ধর্ম, ক্ষত্রিয় ধর্ম, বৈশ্য ধর্ম, শূদ্র ধর্ম, সমস্ত জ্ঞান থাকবে এর করায়ও। এই কন্যাকে একদিন সমগ্র বিশ্ব চিনবে। আজ থেকে আমি এর নাম দিলাম ভবশঙ্করী। রাজগুরুর কথা শেষ হতে না হতেই ভবশঙ্করীর নামে জয়ধ্বনির সুর চড়াও হলো দাস দাসীদের মুখে। জয় মা ভবশঙ্করীর জয়, জয় মা ভবশঙ্করীর জয়, জয় মা ভবশঙ্করীর জয়। দেশ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের নিবেদন, আজ আপনাদের জন্য একটি ঐতিহাসিক সত্য ঘটনা অবলম্বনে লেখক অমিয় নস্করের লেখা কাহিনী রায়বাঘিনী ভবশঙ্করী। কে ছিল এই রায়বাঘিনী ভবশঙ্করী, যার বীরত্বের কাহিনী হার মানাতে পারে যে কোনো সিনেমার গল্পকে? ইতিহাস বইতে তার সেরকম ঠাঁই হয়নি, কিন্তু ইতিহাসকে তো আর মোছা যায় না। এই গল্প আজ থেকে 450 বছর আগের। নমস্কার, আমি শুভময় দে, গল্পের সূত্রধর। গল্প পাঠে
সম্বুদ্ধ ঘোষ ও অঙ্কিত কুমার দে, এবং রায়বাঘিনী ভবশঙ্করীর চরিত্রে অভিনেত্রী রায়াতি ভট্টাচার্য ও রানীর কিশোরী বয়সের ভূমিকায় বর্ণিশা ভট্টাচার্য। চলুন তাহলে ফিরে যাওয়া যাক সেই 400 বছর পূর্বে। শুনতে থাকুন। প্রত্যন্ত অজপাড়াগাঁয় থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন MA পড়তে গেলাম তখনই ঠিক করেছিলাম কলকাতা, হাওড়া, হুগলি পার্শ্ববর্তী সকল জায়গা, বিশেষ করে ঐতিহাসিক ঐতিহ্য বহনকারী স্থানগুলো ভ্রমণ করে দেখব। সব ঐতিহাসিক ঘটনাবলী আমার ডায়েরির পাতায় লিখে রাখব। সেই রকম চিন্তাভাবনায় আমরা কয়েকজন বন্ধু বেরিয়ে পড়ি হাওড়া জেলার একেবারে শেষ প্রান্ত উদয়নারায়ণপুর গ্রামের উদ্দেশ্যে। শুনেছি রাতের আধারে আজও নাকি সেখানে পোড়ো রাজবাড়িতে রানী রায়বাঘিনীকে ঘুরতে দেখা যায়। তার সেই বিশাল ক্ষমতা সম্পন্ন তরোয়ারি আজও মা রাজবল্লভীর হাতে সজ্জিত আছে। একদিন বিকেলবেলায় পড়ন্ত রোদে ক্যাম্পাসের ক্লাস শেষ হয়ে যেতে কলকাতা থেকে জিনিস ও মানুষে ঠাসাঠাসি একটি বাসে উঠে মানুষের গুঁতো খেতে খেতে প্রায় ঘন্টা 3 পর আমরা এসে নামলাম উদয়নারায়ণপুরে। তারপর সেখান থেকে কিছুটা পথ হেঁটে সন্ধেবেলায় এসে উঠলাম পোড়ো রাজবাড়ির একেবারে পাশের একটি হোমস্টেতে। সেই হোমস্টের 3 তলার ছাদে উঠলেই দেখা যায় রানী রায়বাঘিনীর পোড়ো রাজবাড়ি। রাজবাড়িটির ভগ্নপ্রায় অবস্থা। প্রতি মুহূর্তে সেখান থেকে ইট বালি সিমেন্টের খসে পড়া শব্দ পাওয়া যায়। অধিকাংশ জায়গাতেই আলিশান ভেঙে ধূলিসাৎ হয়েছে। ফাটলে ফাটলে অরণ্যের পঞ্চম বাহিনী ষড়যন্ত্রের শিকড় চালিয়ে ভেতর থেকে এই পোড়ো রাজবাড়িকে ধ্বংসের কাজে আরও অনেকখানি এগিয়ে রেখেছে। হোমস্টেতে পৌঁছে ফ্রেশ হয়ে 3 তলার ছাদের ওপর উঠতেই শুক্লাপক্ষের গোল চাঁদের আলোয় সমস্তটা কেমন যেন অপরূপ মোহময় মনে হলো। তারপর খেয়াল করলাম একজন মাঝবয়সী লোক আরও বেশ কিছু লোকজনকে একত্রিতভাবে ইতিহাসের ঘটনা শোনাচ্ছেন। ছাদের মেঝেতে পাতা মাদুরের ওপর একটা ছোটোখাটো সমারোহ। আমরা সেখানে উপস্থিত হতেই লোকটি বললেন, কি হোমস্টেতে এসেছেন? নতুন গেস্ট নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা 3 জন নতুন গেস্ট, সবেমাত্র চেক ইন করলাম। তবে দূরে দাঁড়িয়ে কেন? এখানে এসে বসো। এনারাও তোমাদের মতোই গেস্ট। আমি ওনাদেরকে এই রাজবাড়ির অতীতের গল্প শোনাচ্ছি। তোমরা শুনতে চাইলে বসে পড়ো। হ্যাঁ, অবশ্যই শুনবো, আপনি বলতে শুরু করুন। এই বলে আমরা 3 জন খোলা ছাদে চাঁদের আলোয় মাদুরের ওপর গল্প শুনতে বসলাম। চিলে ঘরের সামনেই একটা বাল্ব জ্বলছিল। সেই আলোতেই ছাদখানি একেবারে আলোকিত হয়ে আছে। এতক্ষণে লোকটি আবার বলতে শুরু করেছেন। সময়টা ছিল 16 শতকের প্রথম দিক। তখন সবে সবে ভারতের বুকে মুঘল সাম্রাজ্যের স্থাপন হয়েছে। পাঠানদের হানাদারি আক্রমণে বাংলার মানুষ ভীত সন্ত্রস্ত। এমন এক সময়ের সন্ধিক্ষণে বাংলার মাটিতে ভোরসুট রাজ্যে জন্মগ্রহণ করেন মা রাজবল্লভীর আশীর্বাদ ধন্য কন্যা ভবশঙ্করী। গ্রাম্য ব্রাহ্মণ জমিদার দীননাথ চৌধুরীর কন্যা ভবশঙ্করী। দীননাথ ছিলেন লম্বা এবং সুগঠিত চেহারার ক্ষত্রিয় সুলভ একজন সৈনিক, যিনি ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও যুদ্ধের কলাতে ছিলেন পারদর্শী। তিনি নিজেই 1000-এরও বেশি সৈন্যের একটি সৈন্যদলকে নেতৃত্ব দিতেন। এছাড়াও তিনি ভোরসুট রাজ্যের সেনাপতি অধীনস্থ পেড়ো দুর্গের রক্ষক ছিলেন। ভবশঙ্করীর জন্মের সময় রাজগুরুর ভবিষ্যৎবাণী মাথায় রেখে দীননাথ মেয়েকে একে একে সকল বিদ্যায় পারদর্শী করে তুলতে লাগলেন। মা ভবশঙ্করী, তোলো, হাতে তীর ধনুক তুলে নাও, ধনুকের টঙ্কার বাঁধো, ছিলায় তীর বসিয়ে লক্ষ্যের দিকে নিশানা করো, এক দৃষ্টিতে দেখো, বলো তোমার সম্মুখে তুমি কি দেখতে পাচ্ছ? বালিকা ভবশঙ্করী পিতার কাছে ধনুর্বিদ্যা শিক্ষা গ্রহণের সময় পিতার সমস্ত কথা বেদ বাক্যের মতো অনুসরণ করে বলে উঠলেন, পিতা, আমি লক্ষ্যের দিকে নিশানা তাক করেছি, এবারে কি তীর ছাড়বো? নির্দিষ্ট লক্ষ্যে এবার তুমি কি দেখতে পাচ্ছ সেটা বলো। পিতা, আমি লক্ষ্যের নিশানা স্থলে কাঠপুতলির হৃদয় দেখতে পাচ্ছি। তবে এবার নিশানা তাক করে তীর ছেড়ে দাও।
পিতার কথা মতো তীরের অন্তঃস্থলে এতক্ষণ এক চোখ লাগিয়ে নিশানা তাক করতে করতে অতঃপর তীর ছেড়ে দিলেন ভবশঙ্করী। হাওয়ার গতিতে 200 ফুট দূরে গিয়ে তীরটা বিঁধল সেই কাঠপুতুলির বুকে। তৎক্ষণাৎ তা দেখে আনন্দে আত্মহারা হয়ে বালিকা ভবশঙ্করী বলে উঠলেন, দেখুন পিতা, আমি পেরেছি। আমি আমার লক্ষ্য ভেদ করতে পেরেছি। হ্যাঁ মা, তুমি তো পারবেই। তুমি যে আমার মা ভবশঙ্করী। জয় মা, জয় মা। এইভাবে একে একে ভবশঙ্করীর সমস্ত বিদ্যা শিক্ষা লাভ সম্পন্ন হল। ভবশঙ্করী দীননাথের 2 সন্তানের মধ্যে প্রথম সন্তান। তিনি ভুরসুট বা ভূরিশ্রেষ্ঠ রাজ্যের পেঁড়োতে জন্মগ্রহণ করেছিলেন। অধুনা হাওড়া ও হুগলি জেলার তৎকালীন একত্রিত রূপ এই ভুরসুট রাজ্য। পিতা দীননাথ চৌধুরী এই রাজ্যের মধ্যবর্তী পেঁড়ো দুর্গের রক্ষক ছিলেন। এর সঙ্গে একজন সৎ সাহসী দক্ষ সেনাপতিও ছিলেন বটে। তাই সেনাপতি হওয়ার সুবাদে বালিকা ভবশঙ্করী তার পিতার কাছ থেকে ঘোড়ায় চড়ে যুদ্ধ করা, তলোয়ার যুদ্ধ, তীর ধনুক চালানো ইত্যাদি প্রশিক্ষণ নেন এবং তিনি মাঝে মধ্যেই পিতার সঙ্গে যুদ্ধ অভিযান এবং শিকার অভিযানে যেতেন। এছাড়াও ভবশঙ্করী ভুরসুট রাজ্যের শ্রেষ্ঠ পণ্ডিতের কাছ থেকে সমাজশাস্ত্র, রাজ্যনীতি, দর্শন, কূটনীতি এবং ধর্মশাস্ত্র সম্বন্ধে বিশেষ জ্ঞান অর্জন করেন। এইভাবে পিতা ও কন্যায় মিলে বেশ সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল। আর ওদিকে গর্ভবতী মা গৃহের 2য় সন্তান প্রসব দিনের অপেক্ষায় 3 গুনছিলেন। কিন্তু তার মধ্যেই ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। একদিন বেলা দ্বিপ্রহরে বিস্তীর্ণ ফাঁকা ময়দানে সেনাপতি দীননাথ চৌধুরী তার কন্যা ভবশঙ্করীকে ঘোড়সওয়ারি হওয়ার শিক্ষা প্রদান করছিলেন। দেখো মা, যখন ঘোড়ার পিঠে চড়বে তখন যেন ঘোড়ার লাগাম তোমার হাতে শক্ত করে ধরা থাকে। তারপর ধীরে ধীরে ঘোড়াকে নিজের বাহন নয় বরং বন্ধু বানিয়ে তুলবে। আর যখনই সে তোমার বন্ধু হয়ে যাবে তখনই তুমি একজন শ্রেষ্ঠ ঘোড়সওয়ার হতে পারবে। এই দেখো আমার ঘোড়া রুদ্রাক্ষ। ওকে ডাকলেই ও আমার কাছে ছুটে আসবে, আর আমি তখনই অল্প পরিশ্রমে ওর উপরে বসে সওয়ারি করতে পারবো। তাই তোমার লাগাম ধরার কৌশল এবং ঘোড়ার পিঠে বসার ধরন, তাকে চালনা করার ধরন, এসব সব কিছু নিখুঁতভাবে শিখতে হবে। আমি তা সব সময় শিখিয়ে দেবো, কেমন? পিতা, আমি তো আপনার কাছ থেকে প্রায় সকল প্রকার অস্ত্রবিদ্যা, যুদ্ধ কৌশল শিখে ফেলেছি। শুধু পাকাপোক্তভাবে এই ঘোড়সওয়ারিটা শিখতে পারলেই আমার শিক্ষার ষোলকলা পূর্ণ হবে। তখন আমাকে একা ছাড়বেন। আমি একবার একা একা শিকার অভিযানে যেতে চাই। আমার পাগলি মা একটা। একা একা শিকার অভিযানে যাবে? আচ্ছা, যাবে কোনো, কিন্তু তার আগে এই ঘোড়সওয়ারিটা ভালো করে শিখে নাও তো দেখি। বসন্তের প্রাক মুহূর্তে এই রকম শিক্ষা আদান প্রদানের পর্ব চলাকালীন দ্বিপ্রহরের তপ্ত রোদের মধ্যে শোচনীয় এক ভয়াবহ খবর নিয়ে ছুটে এলো একজন দাসী। কাঁদো কাঁদো সুরে সে বলল, সেনাপতি মশাই, আপনি আপনার কন্যাকে নিয়ে শিগগিরই একবার অন্দরমহলে চলুন। গিন্নি মাঝে প্রসব যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছেন। সে কি, দাইমা আসেননি নাকি? হ্যাঁ, এসেছেন তো। তবুও গিন্নি মায়ের শারীরিক অবস্থা একেবারেই ভালো নয়। আপনি শিগগিরই চলুন। এই বলে দাসী ছুটে চলল অন্দরমহলের দিকে। পিছন পিছন দৌড়ে গেলেন সেনাপতি দীননাথ ও ছোট্ট ভবশঙ্করী। দৌড়ে গিয়েই দীননাথ সূতিকাগারের সামনে দাঁড়াতেই সদ্যজাত এক শিশুর কান্নার আওয়াজ ভেসে এলো। কয়েক মুহূর্তের পরে দাইমা সূতিকাগারের বাইরে এসে কাঁদো কাঁদো সুরে জানালেন, সেনাপতি মশাই, দুঃখিত, আমি ভীষণ দুঃখিত সেনাপতি মশাই। হাজার চেষ্টা করার পরেও আপনার পরিবারকে আমি বাঁচাতে পারলাম না। আপনার স্ত্রীকে আমি বাঁচাতে পারলাম না। এই পুত্র সন্তান জন্ম দিতে কি আপনার স্ত্রী পরলোকগত হয়েছেন? না, এ হতে পারে না। কথাটা শোনা মাত্র দীননাথ কেমন যেন পাথরের মতো নিশ্চল হয়ে গেল। আর বালিকা ভবশঙ্করী মৃত মায়ের পা দুটো জড়িয়ে ধরে
কান্নায় ভেঙে পড়ল। মাতা, আপনি আমাকে রেখে দিয়ে কোথায় চলে গেলেন? উঠুন না মাতা, একবার চোখ চেয়ে দেখুন। দেখুন, আমার ভাই ননো হয়েছে। আমি আপনার কাছে সবসময় বলতাম না আমার ভাই ননো চাই, আমার একটা ভাই লাগবে। দেখুন, মা রাজবল্লভী আমার কথা শুনেছেন, আমাকে ভাই ননো দিয়েছেন, কিন্তু উনি আপনাকে আমার থেকে এতটা দূরে সরিয়ে দিলেন কেন? আমাকে এবার কে ভাত থেকে খাইয়ে দেবে? আমাকে কে গল্প শোনাবে? মাতা, মাতা। এইভাবে সদ্যজাত মাতৃবিয়োগের শোক থেকে রেহাই পেতে পেতে কেটে গেল অনেকগুলো বছর। পঞ্চ ঋতুর পালা বদলের পর ধরণীতে যেমন করে বসন্ত আসে, গাছে গাছে নতুন ফুল ফুটে ওঠে, ঠিক তেমনভাবেই শৈশব, বাল্য, কৈশোরকাল অতিক্রম করে ভবশঙ্করীর জীবনে নেমে এলো নতুন ঋতু বসন্ত। ভবশঙ্করীর শারীরিক আবহাওয়া ধরা দিল যৌবনে। তারপরেই পিতা দীননাথ নিজ কন্যার বিবাহ দেওয়ার উপযুক্ত পাত্রের সন্ধান করতে লাগলেন। ভবশঙ্করী পিতার কাছে নিজের বিবাহ সম্পর্কিত এক শর্ত প্রদান করলেন। তিনি বললেন, আপনার সাথে আমার কিছু দরকারি কথা ছিল। বলো মা, কি বলবে? দেখুন পিতা, এমনিতে আমার বিবাহ করার তেমন কোনো ইচ্ছে নেই, তবে আপনার কথা তো আমি অমান্য করতে পারি না, তাই বিবাহ আমি করব। তবে ছোট্ট একটা শর্ত আছে। কি শর্ত আছে মা? শর্তটা হলো, যে পুরুষ আমাকে তলোয়ার যুদ্ধে পরাজিত করতে পারবেন, আমি সেই পুরুষকেই বিবাহ করব। এ কি বলছো মা? এও কি সম্ভব? এই বঙ্গভূমি তো দূরের কথা, এই মহাভারত জুড়ে এমন কোনো যোদ্ধা নেই যে আমার কন্যা ভবশঙ্করীকে তলোয়ার যুদ্ধে পরাজিত করতে পারে। তবে কি তুমি বিবাহ করতে চাইছো না? পিতার কথায় একগাল হাসি দিয়ে ভবশঙ্করী সেই স্থান পরিত্যাগ করলেন। চিন্তিত হয়ে দীনানাথ বললেন, আমার মা মরা কন্যাটা যে কি হবে কি জানে। ওকে সুপাত্রস্থ না করা পর্যন্ত মনে যে কোন রকম শান্তি নেই। হে মা রাজবল্লভী, তুমি ওকে দেখো মা, ও যে তোমারই অংশ, ওকে দেখো মা। এই রকম সব চিন্তায় চিন্তায় দিন কেটে যায় সেনাপতি দীননাথ চৌধুরীর। এদিকে তখন বাংলার উপরে মোগল শাসনের প্রতিপত্তি বিস্তারের চেষ্টা। পাঠানদের হাত থেকে এই ভূরিশ্রেষ্ঠ রাজ্যকে সুস্থ স্বাভাবিক রাখার পরিকল্পনা। সব দিক থেকে ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে তৎকালীন ষোড়শ শতাব্দীর সেই পরিস্থিতি। একদিন দ্বীপ্রহরে যৌবনাবতী রমণী ভবশঙ্করী 20 জন সৈনিক নিয়ে শিকার অভিযানে বেরিয়ে পড়ে। মাথায় লাল কাপড় বাঁধা, পরনে রণক্ষেত্রের প্রচলিত কুঁড়ি দেওয়ার শাড়ি, চোখে মুখে সূর্যের ন্যায় আলোর তেজ। ষোড়শী রমণী ভবশঙ্করী শিকারে যাওয়ার জন্য প্রস্তুত। পিতা, আমি 20 জন সৈনিক নিয়ে দামোদর ও রণের সংলগ্ন বনে শিকার অভিযানে বেরোচ্ছি। আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এই অভিযানে সফল হতে পারি। কন্যার কথায় উৎসাহী ও আনন্দিত হয়ে পিতা দীননাথ বললেন, আচ্ছা মা, যাও তবে সাবধানে। দেখো লক্ষ্যচ্যুত যেন হয়েও না। যাও, মায়ের নাম করতে করতে বেরিয়ে পড়ো। তোমার জয় হবেই। জয় মা রাজবল্লভীর জয়, জয় মা রাজবল্লভীর জয়। সেনাপতি মশাই দীননাথ চৌধুরীর সঙ্গে সঙ্গে 20 জন সৈনিকও ভবশঙ্করীর জয়ধ্বনি দিতে দিতে দুর্গ থেকে বেরিয়ে পড়ল। জয় মা ভবশঙ্করীর জয়, জয় মা ভবশঙ্করীর জয়, জয় মা ভবশঙ্করীর জয়। তারপর রওনা দিল শিকারের উদ্দেশ্যে। অতঃপর টকবক টকবক শব্দে ঘোড়া ছুটিয়ে এক তল লোকজন এগিয়ে চললেন রণের সংলগ্ন বনের দিকে। এর আগেও ভবশঙ্করী দামোদর ও রণের সংলগ্ন বনের শিকার করতে এসেছিলেন, তবে তা পিতা দীননাথ চৌধুরীর সঙ্গে। এই প্রথমবার তার নিজ নেতৃত্বে চলবে এই শিকার অভিযান। ঘোড়া ছোটাতে ছোটাতে হঠাৎ ভবশঙ্করী চিৎকার করে বলে উঠলেন, সৈনিকগণ, আমরা শিকার দেখতে পেলেই চারদিক থেকে তাকে ঘিরে ফেলবো, তারপরে অগণিত তীরের বর্ষণে তাকে ধরাশায়ী করব। এভাবে আমাদের শিকার অভিযান সহজেই সফল হবে। ঠিক বললাম তো?
মাতাজি, আপনি ঠিক বলেছেন, একদম ঠিক। তাহলে দক্ষিণে নদীর চর ধরে সবাই ধীরে ধীরে এগিয়ে চলো। জয় হুকুম মাতাজি। মা রাজপল্লবীর আশীর্বাদে জন্মগ্রহণ করায় দীননাথ চৌধুরীর নিজস্ব 1000 সৈন্য সকলেই ভবশঙ্করীকে মা বলেই সম্বোধন করে। কারণ যেখানে সেনাপতি নিজেই নিজের কন্যাকে মা রূপে দেখেন, সেখানে তার অনুসারী সৈন্যদলও ভবশঙ্করীকে মাতৃরূপেই দেখবে, এটা স্বাভাবিক। হঠাৎ এমন সময় শিকারী দলের চোখে পড়ে একটা হরিণ। একজন সৈনিক চেঁচিয়ে উঠে বলে, সৈনিকগণ ধাওয়া করো, ওই যে দৌড়ে পালাচ্ছে একটা বিরাট কৃষ্ণসার হরিণ। ওই তো হরিণ, চলো 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 সবাই চলো চলো। সেই হরিণের পিছন পিছন ঘোড়া দৌড়তে দৌড়তে পুরো দলটাই এসে পড়ে বনের একেবারে গভীরে। সেখানে চারিদিকে আর কোথাও দেখা গেল না সেই হরিণটিকে। এ যেন একটা মায়া, রামায়ণে বর্ণিত সেই সোনার হরিণের মতো। কিছুটা সময় জঙ্গলের চারিদিক পুরোপুরি নিস্তব্ধ। তারপর হঠাৎ করে চারদিক থেকে ওত পেতে থাকা শত্রুর মতো ধেয়ে বেরিয়ে এলো বুনো মহিষের দল। ভবশঙ্করী তৎক্ষণাৎ চিৎকার করে উঠে বলেন, সবাই যে যার প্রাণ রক্ষা করে ঘোড়া নিয়ে পালিয়ে যাও, আমি দেখছি এদের কি করা যায়। জয় মা রাজবল্লভীর জয়, জয় মা। এই বলেই একা হাতে বর্ষা চালিয়ে এক এক করে সেই বুনো মহিষের দলকে শেষ করলো ভবশঙ্করী। এই যে মা ভবশঙ্করীর চণ্ডী রূপ, সাক্ষাৎ মা কালী করাল বদনী। এমন সময় এই যুদ্ধ চলাকালীন সদ্য রাজ্যাভিষেক হওয়া মহারাজা, বলা ভালো রাজকুমার রুদ্রনারায়ণ রায়মুকুটি, দামোদর নদে নৌকায় করে কাস্তানগড়ের দিকে যাচ্ছিলেন। তখন বর্ষা দিয়ে বুনো মহিষ হত্যা করার সময় ভবশঙ্করীকে দেখে নবরাজা রুদ্রনারায়ণ মুগ্ধ হলেন। তৎক্ষণাৎ নৌকা ঘুরিয়ে বনের চরে নেমে এগিয়ে এলেন রাজা এবং ভবশঙ্করীকে দেখে গদগদ সুরে বলে উঠলেন, কে আপনি? আপনাকে তো এ রাজ্যে আগে কখনো দেখিনি। ভবশঙ্করী স্নিগ্ধ স্বরে উত্তর দিলেন, আমি এই ভুরিশ্রেষ্ঠ রাজ্যের বাসিন্দা। তাছাড়া আমার মতো নগণ্য সাধারণ মানুষকে আপনি কিভাবে দেখবেন? তৎক্ষণাৎ রাজা ভবশঙ্করীর দিকে আরও খানিকটা এগিয়ে গিয়ে বললেন, হে রমণী, আমি জানি না আপনি কে, কী বা আপনার পরিচয়। তবে তো নিশ্চয়ই জানতে চাইব, কিন্তু তার আগে আমি বলতে চাই, আমি এই রাজ্যের নতুন রাজা রুদ্রনারায়ণ রায়মুকুটি। আমি আপনার অস্ত্রচালনা এবং যুদ্ধরীতিতে মুগ্ধ হয়েছি। আপনাকে আমি বিবাহ করতে চাই। সে কি, শুধুমাত্র আমার অস্ত্রচালনা এবং যুদ্ধ প্রণালী দেখে আপনি মুগ্ধ হলেন? আর কিছুতে মুগ্ধ হননি বুঝি? হয়েছি বটে, খুব হয়েছি। আপনার রূপ লাবণ্য আপনার বীরত্বের সাক্ষী বহন করছে যে, তাই এই রূপ দেখে মোহিত না হয়ে কি আর থাকা যায়? কিন্তু মহারাজ, পুরুষ যে সর্বদা সুশীল নমনীয় নারীকেই নিজের স্ত্রী হিসেবে বেশি পছন্দ করে, সেখানে আপনি আমার যুদ্ধরীতি নিয়ে প্রশংসা করছেন। আসলে কি বলুন তো, ধীরে ধীরে আমাদের চারপাশে শত্রু যেভাবে বেড়ে চলেছে, তাতে করে যদি কোনো অপ্রত্যাশিত কারণে আমি নিহত হয়ে যাই, তখন আপনি এই রাজ্যের দায়ভার সামলাতে পারবেন এবং বহিঃশত্রুর লেলিহান থাবা থেকে রক্ষা পাবে এই ভুরসুট রাজ্য। কথাগুলো শুনেই ভবশঙ্করীর সমস্ত রোমকূপ সজাগ হয়ে উঠল। একজন পুরুষের সম্মুখে দাঁড়িয়ে তার মুখে নিজের প্রশংসাবাণী শুনে লজ্জায় লাল হয়ে এলো ভবশঙ্করীর মুখ। তেমনি পশ্চিম আকাশে সূর্য অস্তমিত হওয়ার পর চারিদিক পরিবেশে ছেয়ে গেল একটা লাল আলো। এটাকেই হয়তো বলে গোধূলির রং। ঠিক তেমনই রঙের মতো লজ্জারাঙা বদনে তিনি রাজার সামনে আর কিছু বলে উঠতে পারলেন না। তার আরও খানিকটা কাছে এগিয়ে এসে তার দুটো হাতকে আলতো করে ছুঁয়ে রাজা বললেন, আপনাকে আমি বিবাহ করতে চাই। কে আপনি? আপনার পরিচয় দিন। এই প্রথমবার একজন পুরুষের স্পর্শে ভবশঙ্করীর সারা শরীর জুড়ে একটা শিহরণ খেলে গেল। তার সর্বাঙ্গে প্রেমের একটা ঢেউ কুলে এসে উথলে পড়ল।
যেমন সামনে দামোদর নদের ঢেউ কুলে এসে আছড়ে পড়ছে, ঠিক তেমনই তিনি গদগদ সুরে বললেন, আমি সেনাপতি দীননাথ চৌধুরীর কন্যা ভবশঙ্করী। তবে আমি তো আপনাকে বিবাহ করতে পারবো না রাজামশাই। হ্যাঁ, কিন্তু কিন্তু কেন? আমাকে বিবাহ করলে আপনার কি কিছু কিছু ক্ষতি হয়ে যাবে? ভবশঙ্করী লাজুক সুরে উত্তর দিলেন, আসলে আমি নিজেই নিজের কাছে শর্ত রেখেছি, যে পুরুষ আমাকে তলোয়ার যুদ্ধে পরাজিত করতে পারবেন আমি তাকেই বিবাহ করব। এমন কথা শুনে রাজা বললেন, আমি যে আপনার সাথে বিনা কারণে তরোয়াল যুদ্ধ করতে পারবো না, কারণ মা রাজবল্লভীর কাছে আমি কথা দিয়েছি আমি কোনো নারীর সঙ্গে যুদ্ধে জড়াবো না। তবে কি আমাদের বিবাহ সম্ভব নয়? সম্ভব, সবই সম্ভব। মা রাজবল্লভী চাইলে সবই সম্ভব রাজামশাই। কথাটা বলেই একটু মুচকি হেসে ঘোড়ার পিঠে চেপে সেই স্থান পরিত্যাগ করলেন ভবশঙ্করী। আর রাজা চেঁচিয়ে বললেন, কি বললেন? স্পষ্ট করে তা বলে যান, কিভাবে সম্ভব? তারপর রাজা রুদ্রনারায়ণ সেনাপতি দীননাথের কাছে এসে ভবশঙ্করীকে বিবাহ করার প্রস্তাব দেন। এমন বহু ঝুটঝামেলার পর রাজা রুদ্রনারায়ণ এবং ভবশঙ্করীর মধ্যে এক রাজকীয় বিবাহ সম্পন্ন হল। রাজপুরোহিত বলেন, রাজামশাই, আমি যে মন্ত্রটা পড়ছি সেটা শুনে তারপর বলুন, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। জোরালো কণ্ঠে বিয়ের মন্ত্র পাঠ করাচ্ছেন রাজপুরোহিত হরিদেব ভট্টাচার্য মা রাজবল্লভীর মূর্তির সম্মুখে। ভবশঙ্করী প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তলোয়ার যুদ্ধে তাকে যে পরাজিত করবে তাকেই তিনি বিবাহ করবেন, কিন্তু রাজার পক্ষে কোনো নারীর সঙ্গে দ্বন্দ্ব কিংবা তরোয়াল যুদ্ধে জড়িয়ে পড়া সম্ভব না হওয়ায় তাকে তার সংকল্প পরিবর্তন করতে হয়েছিল। তবে তিনি বিকল্প প্রস্তাব দিয়েছিলেন যে ভূরিশ্রেষ্ঠ রক্ষাকারী দেবী রাজবল্লভীর সম্মুখে রাজাকে এক কোপে একজোড়া জলমহিষ এবং একটি ভেড়া বলি দিতে হবে, তবেই আমার পক্ষে রাজাকে বিবাহ করা সম্ভব। ভবশঙ্করীর এমন শর্তে রাজি হয়ে রাজা রুদ্রনারায়ণ বিজয়ী হলেন। অতঃপর ভবশঙ্করীর সাথে রাজা রুদ্রনারায়ণের বিবাহ সম্পন্ন হল ভুরসুট রাজ্যের অন্তস্থগড় ভবানীপুরের কাছে এক দামোদর রাজপ্রাসাদে। এরপরেই ব্রাহ্মণ কন্যা ভবশঙ্করী পরিচিত হলেন রানী ভবশঙ্করী নামে। আমরা গল্প শুনতে শুনতে কেমন যেন সেই অতীত ঘটনার মধ্যে হারিয়ে গিয়েছিলাম। তাই লোকটা যেই একটু থামলেন তখনই আমি প্রশ্ন করলাম, তারপর তারপর কি হয়েছিল বলুন না, থামলেন কেন? তিনি বেশ খানিকটা জল গলায় ঢেলে আবার বলতে শুরু করলেন। ভবশঙ্করী যখন নতুন সংসার জীবন শুরু করলেন তখন থেকেই তিনি যেন আরও বেশি করেই মা চণ্ডীর ভক্ত হয়ে উঠলেন। যদিও রানী ভবশঙ্করী বাল্যকাল থেকেই দেবী চণ্ডীর ভক্ত ছিলেন, আর ঠিক সেই কারণেই বিবাহের পরে রাজপ্রাসাদের পাশেই দেবী চণ্ডীর এক নতুন মন্দির স্থাপন করেন। তিনি রোজ নিষ্ঠা ভরে সেই মন্দিরে মা চণ্ডীর পুজো করতেন। হে মা ভবতারিণী, হে মা রণচণ্ডী, তুমি রক্ষা করো মা, সকলকে রক্ষা করো, ভালো রেখো। আজও হাওড়া ও হুগলি জেলার বিভিন্ন প্রান্তে যে বেতাই চণ্ডী এবং মেলাই চণ্ডীর পুজো হয়ে থাকে তা ভবশঙ্করীর শাসনকালেই হিন্দুদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। রাজা বিয়ের পর দামোদরের তীরে গড় ভবানীপুরের পাশেই তৈরি করেন নতুন রাজপ্রাসাদ। সেই প্রাসাদের শয়নকক্ষের খোলা জানলা দিয়ে রাতের আকাশে স্নিগ্ধ চাঁদের দিকে তাকিয়ে রাজা রুদ্রনারায়ণ রানী ভবশঙ্করীকে বললেন, রানী, কেমন লাগছে বলুন? আপনার জন্যে আমি নতুন করে প্রাসাদ নির্মাণ করিয়েছি, হাতির দাঁতের পালঙ্ক বানিয়েছি। খুশি তো আমাকে স্বামী হিসেবে পেয়ে? খোলা জানলা থেকে ধিমি তালে বয়ে আসা দামোদর নদীর শীতল বাতাস রাজা রানীর হৃদয়ে স্নিগ্ধতা প্রদান করছিল, আর রাজা রানীর রূপে আর রানী রাজার পুরুষের ছোঁয়ায় মুগ্ধ হচ্ছিল।
তারপর হঠাৎ রাজার কথায় সন্তুষ্টি প্রকাশ করে রানী বললেন, হ্যাঁ, আমি ভীষণ খুশি হয়েছি। আপনাকে স্বামী হিসেবে পেয়ে আমি গর্বিত। এই সব কথাবার্তায় রাজা রানী একে অপরের মুগ্ধতায়, একে অপরের প্রতি ভালোবাসায়, নতুন প্রাণের সৃষ্টিতে, মিলনের আনন্দে, মিঠে চাঁদের ঝরে পড়া আলোয় মিলিত হলেন। তারপর নতুন সংসার, নতুন জীবন, নতুন দায়িত্ব, এই সব কিছুর মধ্যে দিয়ে বেশ সুন্দরভাবে বয়ে যাচ্ছিল রাজা রানীর মধুর সম্পর্ক ও তাদের সময়। কিন্তু হঠাৎ করেই রাজা খবর পেলেন পাঠান সর্দার ওসমান খানের। ওসমান নাকি ওত পেতে বসে আছে যে যে সময়ে সুযোগ পাবে সেই সময় সে ভুরসুট রাজ্যে আক্রমণ করবে। গুপ্তচরের কাছ থেকে এমন সংবাদ পাওয়ার পর থেকেই রাজা ও রানী দুজনেই বেশ চিন্তিত হয়ে পড়লেন। এদিকে ভূরিশ্রেষ্ঠ রাজবংশের কুলদেবী ছিলেন রাজবল্লভী। মাতা চণ্ডীর একটি রূপ দেবী রাজবল্লভীর নাম। তাই থেকেই ভূরিশ্রেষ্ঠ রাজ্যের পুরনো রাজধানী রাজবলহাটের নামকরণ হয়। ধার্মিক রানী দেবী রাজবল্লভীর অষ্টধাতুর মূর্তি তৈরি করান। একদিন সন্ধ্যায় মায়ের মন্দিরে ভোগ আরতি শেষ হবার পরে রানী ভবশঙ্করী মায়ের কাছে প্রার্থনা করেন, হে মা রাজবল্লভী, আমাদেরকে আশীর্বাদ করো মা। শুনছি পাঠান সর্দার ওসমান খান আমাদের ভূরিশ্রেষ্ঠ রাজ্য আক্রমণ করার পরিকল্পনা করছে। এই রাজ্যকে রক্ষা করার মতো আমাকে শক্তি দাও মা, শক্তি দাও। এই বলে রানী ভবশঙ্করী মা রাজবল্লভীর কাছে মানত করলেন। আর তারপরেই ঘটে সেই আশ্চর্য ঘটনা। 3 দিন উপবাসে থাকার পর রানী ভবশঙ্করী রাতে স্বপ্ন দেখেন গড় ভবানীপুরে একটি পুকুরে স্নান করতে গিয়ে তার গভীর জলাশয় থেকে এক আশ্চর্য তলোয়ার পেয়েছেন তিনি। এমন স্বপ্ন দেখে রাতে ঘুম ভেঙে তিনি চমকে উঠলেন। মা, এ তুমি কি স্বপ্ন দেখালে মা? সত্যি সত্যি তুমি আমাকে অপরাজেয় তলোয়ার প্রদান করবে? সত্যি মা? জয় মা, জয় মা রাজবল্লভীর জয়। পরদিন সকালে স্বপ্নাদিষ্ট সেই পুষ্করিণীতে স্নান সেরে তিনি গভীর জলাশয় থেকে লাভ করলেন মায়ের স্বপ্নাদিষ্ট সেই তরোয়ার। রাজপুরোহিত এই তরবারি দেখে বললেন, রানীমা, এই যে মায়ের হাতে তরবারি রানীমা, এই তরবারি আপনার হাতে থাকলে আপনি কোথাও কোনোদিন পরাস্ত হবেন না। পরবর্তীকালে রাজপুরোহিতের কথাই ঠিক হলো। রানী ভবশঙ্করী আবারও স্বপ্নে জানতে পারলেন এই অস্ত্রই ছিল দেবী রাজবল্লভীর আশীর্বাদ। এই অস্ত্রই তার মানে পাঠান সর্দার ওসমান খানের হাত থেকে ভুরসুট রাজ্যকে রক্ষা করবে। আর অন্যদিকে এমন সময় ভূরিশ্রেষ্ঠ রাজ্য দখলের চেষ্টায় ধীরে ধীরে রাঘব পোয়াল হয়ে উঠছেন পাঠান সর্দার ওসমান খান। খাজা ওসমান নামেই সমধিক পরিচিত ছিল উত্তর পূর্ব বাংলার এই পাঠান সর্দার এবং যোদ্ধা। 12 ভূঁইয়ার একজন হিসেবে যে উত্তরবঙ্গের বৃহত্তম ময়মনসিংহ এবং পরবর্তীতে দক্ষিণ সিলেটে জমিদারি করেন, সে ছিল বাংলার তৎকালীন রাজশক্তি এবং মোগল সাম্রাজ্যের প্রতিদ্বন্দ্বী, বাংলার সর্বশেষ আফগান সর্দার এবং শাসক। সে তার একজন চর বিসমিল্লাকে উদ্দেশ্য করে বললেন, এই বিসমিল্লা, একটা কথা শোন। তোরা 10 জন মিলে একসাথে সাধু সন্ন্যাসীর বেশে বাংলায় গিয়ে বাংলার ভুরসুট রাজ্যের উপর সর্বদা নজর রাখবি। যখনই ওই রাজ্যের মধ্যে রাজশক্তির দুর্বলতা প্রকাশিত হবে, তখনই আমরা আক্রমণ করে আমরা ভুরসুট রাজ্য অধিকার করব। ওখানেই দেশের তাবর তাবর বণিকদের আনাগোনা, ওখানেই অগণিত অর্থের ভাণ্ডার প্রথিত আছে। এমন সব লোভে লালায়িত হয়ে ওঠে তার জীব। আর এদিকে বিবাহের পর রাজারানীগড় ভবানীপুর দুর্গের ঠিক বাইরে দামোদরের নতুন নির্মিত প্রাসাদে চলে আসেন। রাজার সহকর্মী হিসেবে রানী তার রাজকীয় কর্তব্যে রাজাকে সহায়তা করতে শুরু করেছিলেন। তিনি রাজ্যের সামরিক প্রশাসনের প্রতি বিশেষ আগ্রহী ছিলেন। তিনি নিয়মিত প্রশিক্ষণার্থী সৈনিকদের পরিদর্শন করতেন এবং সামরিক অবকাঠামোগত উন্নতি এবং আধুনিকরণের সমস্ত ব্যবস্থা করেছিলেন। তিনি সবাইকে সামূহিক প্রশিক্ষণ নিতে উৎসাহিত করতে শুরু করেছিলেন। ধীরে ধীরে
তিনি সামরিক প্রশিক্ষণকে ভূরিশ্রেষ্ঠ রাজ্যের জন্য বাধ্যতামূলক করেছিলেন। শুনুন, ভূরিশ্রেষ্ঠ রাজ্যের সকল মা বোনের উদ্দেশ্যে আমার বিশেষ ঘোষণা, আপনারা সবাই এগিয়ে আসুন, রাজ্যের সামরিক বাহিনীতে যোগ দিন, কারণ আপনারাই আদিশক্তি মা চণ্ডীর রূপ। আপনারাই এই রাজ্যকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করতে পারেন। আফগান, পাঠান, মুঘল, মুসলমান শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। খুব শিগগিরই আমাদের উপর আক্রমণ হতে চলেছে। আসুন আমরা আগে থেকে সাবধান হই। হ্যাঁ হ্যাঁ রানীমা, আমরা রাজি। এই বলে তিনি প্রথম ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের সেনাবাহিনীতে মহিলাদের যুদ্ধ প্রশিক্ষণ নিয়ে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করেন। ওনার মুখে গল্প শুনতে শুনতে আমার সারা শরীরে কেমন যেন কাঁটা দিতে শুরু করলো। তখনই দূর থেকে আমার কানে ভেসে আসতে লাগলো একটা পরিচিত ধ্বনি। এই ধ্বনিতে নুপুরের রুমঝুম শব্দ। ধীরে ধীরে নুপুরের শব্দে আমার কান যেন ঝালাফালা হয়ে উঠল। আমি তৎক্ষণাৎ পাশের পোড়ো রাজবাড়ির দিকে চাইতেই দেখলাম অনতি দূরে পোড়ো রাজবাড়ির ছাদে কে যেন এক মহিলা নুপুর পরে হেঁটে চলেছেন। তার সর্বাঙ্গ দিয়ে তীক্ষ্ণ আলোর জ্যোতি নির্গত হচ্ছে। সেই ছায়ামূর্তি হাঁটতে হাঁটতে এগিয়ে গিয়ে দাঁড়িয়েছে ছাদের একেবারে শেষ প্রান্তে। এমন অগভীর নিশীথ রাত্রে কে যে ওই নির্বাক বিচারিণী, কেন যে তার চোখে ঘুম নেই, কিছুই বুঝতে পারলাম না। খানিক বাদে মনে হলো সবই যেন আমার চোখের ভ্রম। মনে হলো এই অতলপুরীর ধ্বংসনিদ্রা থেকে একটি স্বপ্নের বুদবুদ খানিকক্ষণের জন্য জীবনের জগতে ভেসে উঠে আবার মিলিয়ে গেছে। সবটা সবার কাছে বলতে পারলাম না। অতঃপর আবার গল্পে মনোনিবেশ করলাম। তিনি একই রকমভাবে বলে চললেন। সেই সঙ্গে তিনি নিয়ম করেন যে ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের প্রতিটি পরিবারের একজনকে যুদ্ধ প্রশিক্ষণ নিতে হবে। তাতে যে কোনো আপৎকালীন পরিস্থিতিতেই সেনার প্রয়োজন পড়লে তারা যেন যুদ্ধে যোগ দিতে পারে। রানী ভবশঙ্করীর প্রশাসনিক দক্ষতায় ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্যে হাওড়া ও হুগলি ছাড়িয়ে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ বিস্তার লাভ করে। সেই সঙ্গে তিনি নৌবাহিনীর দিকে নজর দেন। রানী ভবশঙ্করীর তত্ত্বাবধানে ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের নিজস্ব নৌবাহিনী গঠন করেন, যা যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে। সেই সময় গৌড়ের শাসক ছিলেন পাঠান বংশীয় সুলেমান কারবানি। তার লুটেরা বাহিনী ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে অতর্কিত হামলা করে লুটপাট চালাতে শুরু করে। তাই এদের শায়েস্তা করতে রানী ভবশঙ্করীর পরামর্শে উড়িষ্যার রাজা মুকুন্দদেবের সঙ্গে জোট করলেন রাজা রুদ্রনারায়ণ। রানী ভূরিশ্রেষ্ঠের সীমানা বরাবর নতুন গ্যারিসন দুর্গ নির্মাণ করেছিলেন এবং বিদ্যমান মন্দিরগুলির সংস্কারও করেছিলেন। তিনি প্রজাদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি রানী আর উনি রাজা মানেই আমরা রাজ্যের সর্বে সর্বা এমনটা একদমই নয়। এই রাজ্য আপনাদের, এই রাজ্য আমাদের আরাধ্য দেবী মা রাজবল্লভীর। তাই আমরা সবাই একত্রিত হয়ে রুখে দাঁড়াবো ওই পাঠান সর্দার ওসমান খানের বিরুদ্ধে। কি আপনারা এগিয়ে আসবেন তো? এই ভূরিশ্রেষ্ঠ রাজ্যকে বাঁচিয়ে রাখবেন তো? রানীর ডাকে সাড়া দিয়ে প্রজাগণ সকল সমস্বরে চিৎকার করে বললেন, আপনি আছেন তো আমরা মনে করি আমাদের মা আছেন। আমরাও আপনার সঙ্গে আছি রানীমা। আপনার এবং আপনার স্বাদের এই ভূমিকে রক্ষা করতে আমরাও থাকবো। এই যে আমাদেরও ভূমি। এছাড়াও রানী স্বমহিমায় তারকেশ্বরের নিকটে ছৌনাপুর দুর্গের সীমানা শৈলের বাইরে একটি মন্দির স্থাপন করেন। মন্দিরটি একটি সুড়ঙ্গ দ্বারা সংলগ্ন দুর্গে সংযুক্ত ছিল। তিনি যখন দুর্গে প্রশাসনিক পরিদর্শন করেছিলেন তখন পালানোর পথ ছাড়াও এটি তার অস্থায়ী বাসভবন হিসেবে কাজে লাগিয়েছিলেন। তিনি বাঁশরী গ্রামে একটি ভবানী মন্দিরও স্থাপন করেছিলেন। এই সময়কালে ভূরিশ্রেষ্ঠ কৃষিক্ষেত্রে এবং বাণিজ্যে সমৃদ্ধ হতে শুরু করে। তাঁত শিল্প এবং ধাতব কার্যের মতো দেশীয় শিল্পের বিকাশ ঘটে। তিনি আমতাতে দেবী চণ্ডীর মন্দিরও স্থাপন করেছিলেন, যা এখন পুরো হাওড়া জেলার পৃষ্ঠপোষক দেবী। এরপর একদিন হঠাৎ করেই রাজপ্রাসাদের সতীকাগারের বাইরে রাজা রুদ্রনারায়ণকে অপেক্ষা করতে দেখা যায়। রাজা বিচলিত হয়ে সেই গৃহের বাইরে পায়চারি করতে থাকে এবং তারপর গৃহের ভেতর থেকে সদ্যজাত শিশুর ক্রন্দন শুনে রাজামশাই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন।
সূতিকাগারের ভিতর থেকে ডাক আসে, রাজামশাই, ও রাজামশাই, আরে শিগগির আসুন, আপনার পুত্র সন্তান হয়েছে। দাইমার ডাকে রাজামশাই তড়িঘড়ি সূতিকাগারে প্রবেশ করলেন এবং সদ্যজাত সন্তানকে কোলে তুলে নিয়ে বললেন, জয় মা রাজবল্লভীর জয়, জয় মা রাজবল্লভীর জয়। আমার বংশের প্রদীপ এসেছে। এই এই কে কোথায় আছিস? রাজ্যে রাজ্যে এই খবর ছড়িয়ে দে। আমি এই আনন্দে দান করব, আমার যা ইচ্ছা হবে তাই দান করব। রাজা রুদ্রনারায়ণের নামের সাথে মিল করে রানী ভবশঙ্করী নিজের সন্তানের নাম রাখলেন প্রতাপ নারায়ণ। রাজা রুদ্রনারায়ণ রাজকুমারের জন্মকে কেন্দ্র করে খুশিতে রাজ্যের প্রায় সকল জনসাধারণকে রূপো, পোশাক এবং খাবারের জন্য জমি ও স্বর্ণ দান করলেন। এইভাবে সুখে শান্তিতে কেটে যায় আরও বেশ কয়েক বছর। তারপর একদিন হঠাৎ করে হৃদযন্ত্র বিকল হয়ে রাজা রুদ্রনারায়ণ পরলোক গমন করেন। তখন প্রতাপ নারায়ণের মাত্র 5 বছর বয়স। রানী ভবশঙ্করী রাজা রুদ্রনারায়ণের নিথর বুকের উপর কাঁদতে কাঁদতে মূর্ছা গেলেন। হে মা রাজবল্লভী, কি ভুল করেছি আমি? এত বড় শাস্তি আমাকে কেন দিলে মা? কেন দিলে? হে ঈশ্বর, আমি এবার কাকে নিয়ে বাঁচব? এই ছোট্ট শিশুটাকে এভাবে পিতৃহারা কেন করলে মা? কেন করলে? তারপর রাজার মৃতদেহ সৎকারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় রাজার বড় আমবাগানে। সেখানে হিন্দু সনাতন ধর্মের মতে চন্দন কাঠের চিতা সাজিয়ে সেই চিতায় দাহ করা হলো রাজার মৃতদেহ। রানী ভবশঙ্করী সতীদাহ প্রথা অনুসারে জ্বলন্ত চিতায় নিজেকে শেষ করে সতী হওয়ার চেষ্টা করেছিলেন। ছেড়ে দিন রাজপুরোহিত, আমাকে ছেড়ে দিন। আমি এই চিতায় নিজেকে শেষ করে দেব। কি দরকার এই অকাল বৈধব্য নিয়ে বেঁচে থেকে? আমি যার হাত ধরে এসেছিলাম এই রাজপ্রাসাদে, আজ তার শেষ দিনে আমি নিজেকেও শেষ করে দিতে চাই। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন রাজপুরোহিত। না রানীমা, আপনি এইভাবে নিজেকে শেষ করতে পারেন না। আপনার সন্তান যে এখনো নাবালক। আপনি চলে গেলে এই রাজ্য তো ভেসে যাবেই, সঙ্গে সঙ্গে ভেসে যাবে আপনার গর্ভের সন্তান। তাই আপনি এমন সিদ্ধান্ত নেবেন না রানীমা। আপনি এই রাজ্যের দায়ভার নিজের কাঁধে তুলে নিন। এই সব কথা বলতে বলতে শেষমেশ রাজপুরোহিত রানীকে সতীদাহ থেকে বিরত করতে রাজি করিয়েছিলেন। রাজপুরোহিত রানী ভবশঙ্করীকে বললেন, রানীমা, এই রাজ্যের শাসনভার আপনার কাঁধে তুলে নেওয়ার অনুরোধ জানাই। অন্তত যতদিন পর্যন্ত রাজকুমার প্রতাপ নারায়ণ প্রাপ্তবয়স্ক না হয়ে ওঠেন, ততদিন আপনি শক্ত হাতে ধরুন এই রাজ্যের লাগাম। নাহলে যে আফগান, পাঠান, মুঘল সবাই মুখিয়ে আছে সবটা ভূমি দখল করবার উদ্দেশ্যে। তারপর রাজপুরোহিতের কথা মতো তিনি সারা জীবনের জন্য এক ব্রহ্মচারিণী জীবনযাপনের সংকল্প করলেন এবং রাজা রুদ্রনারায়ণের মৃত্যুর পর এই ব্রহ্মচারিণী জীবনযাপনের সাথে সাথে রাজ্যের শাসনভার তুলে নেন নিজের ওপর। তিনি সুদক্ষতার সাথে রাজ্য শাসন পরিচালনা করেন। এমন সময় পাঠান সর্দার ওসমান খান মোগল সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহী হয়। ওসমান যুদ্ধের জন্য রানীর কাছে সাহায্য চেয়ে চিঠি পাঠান। সেই চিঠিতে তিনি বলেন, আমি পাঠান সর্দার ওসমান খান, আমি আপনার সাহায্য পেলে দিল্লি মুঘল সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারি। আমি নিশ্চিত আপনি আমার সঙ্গেও দিলে আমি যুদ্ধে জয়লাভ করব এবং আপনিও পাবেন যুদ্ধ জয়ের লভ্যাংশের অর্ধেক অর্ধেক ভাগ। ওসমান খানের পাঠানো পত্র পড়ার পর রানী সাফ সাফ জানিয়ে দিলেন, রাজদূত, আপনি ওসমান খানকে এই পত্রের উত্তর পাঠিয়ে দিন। ওনাকে বলে দিন আপনার সাথে জোট বেঁধে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করার কোনো ইচ্ছা আমার নেই। আশা করি দ্বিতীয়বার এমন প্রস্তাবপত্র আপনি পাঠাবেন না। পাঠান সর্দার ওসমান খানের প্রস্তাবে রানী ভবশঙ্করীর রাজি না হয়ে সে ফুরসুট রাজ্য আক্রমণ করার পরিকল্পনা করে। পান্ডুয়ার কাছে গড় ভবানীপুর ছিল ফুরসুটের নতুন রাজধানী।
সকাল সকাল রানী সেখানে পুজোর উদ্দেশ্যে বেরোলে পাঠান সর্দারের প্রেরিত ছদ্মবেশী দূত পাঠান সর্দার ওসমান খানকে খবর দিয়ে বলে, সর্দার, আজ ভুরসুট রাজ্যের রানীর উপর আক্রমণ চালাতে হবে, কারণ রাজা রুদ্রনারায়ণের মৃত্যুর পর রানী ভবশঙ্করী এই প্রথমবার একা বাঁশডিঙা কালী মন্দিরে পুজো দিতে আসছেন। ওই সময় হামলা চালাতে হবে। গড় ভবানীপুর থেকে 14 মাইল দূরে বাঁশডিঙা গড়ের কালী মন্দিরে ভবশঙ্করী পুজো দিতে গেলে ওসমান খান দলবল নিয়ে অতর্কিতে হামলা চালায় রানীর উপর। শয়তানের দল, পিছন থেকে কাপুরুষের মতো হামলা করিস, তোদের দেখাচ্ছি মজা। জয় মা রাজবল্লভীর জয়। শক্তি দাও মা, শত্রু বিনাশের শক্তি দাও। এই বলে মায়ের আশীর্বাদ ধন্য সেই তরোয়াল দিয়ে সামান্য যে কজন দেহরক্ষী ছিল তাদেরকে নিয়েই পাঠানদের সঙ্গে প্রবল যুদ্ধ শুরু করেন তিনি। তার বীরত্ব ও রণকৌশলের কাছে পরাজিত হলেন ওসমান খান। এই সংবাদ পেয়ে মোগল সম্রাট আকবর কিছুদিন পরে রানী ভবশঙ্করীকে রায়বাঘিনী উপাধিতে ভূষিত করেন। গৌড় ও পাণ্ডুয়ার পাঠান নবাবদের শাসনকালে ভূরিশ্রেষ্ঠ রাজ্য বেশিরভাগ নিরপেক্ষ ছিল। তবে করবানীদের সেনা কালা পাহাড়ের কারণে রুদ্রনারায়ণ সম্ভাব্য আক্রমণের আশঙ্কায় ব্যাপক যুদ্ধ প্রস্তুতি শুরু করেছিলেন। মোগলদের কাছে পরাজিত হওয়ার পরে বাংলার পাঠানরা উড়িষ্যায় আশ্রয় নিয়েছিলেন। উড়িষ্যায় তাদের ঘাঁটি থেকে ওসমান খানের নেতৃত্বে পাঠানরা আবারও বাংলায় আক্রমণ করার পরিকল্পনা করেছিল। তাই সব কিছু ভেবেচিন্তে রানী একদিন রাজসভায় বললেন, শুনুন দুর্লভ দত্ত, আমাদের চারিদিক থেকে শত্রু ঘিরে ফেলেছে, তাই আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে। আমি ঠিক করেছি আপনি আজ থেকে এই রাজ্যের মন্ত্রীর দায়িত্ব পালন করুন। আজ থেকে আপনি এই ভূরিশ্রেষ্ঠ রাজ্যের মন্ত্রী। আর চতুর্ভুজ চক্রবর্তী, আপনি আজ থেকে এই রাজ্যের সেনার সর্বাধিনায়ক। আমার পিতার বয়স হয়েছে, তাই উনি আর এই পদ সামলাতে পারছেন না। আজ থেকেই গুরুদায়িত্ব আপনিই সামলান। রানী ভবশঙ্করী রাজ্যের বিষয়ের দায়িত্ব মন্ত্রী দুর্লভ দত্ত এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক পদ চতুর্ভুজ চক্রবর্তীকে দিয়েছিলেন। তারপর একদিন রাজকুমার প্রতাপ নারায়ণের সাথে তিনি কাস্তানগড়ের শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা হন এবং তার বিশ্বস্ত মহিলা দেহরক্ষী তার সাথে ছিলেন। তবে তিনি দিনের বেশিরভাগ সময় যুদ্ধের পোশাক পরে থাকতেন এবং তরোয়াল ও আগ্নেয়াস্ত্রটিকে সঙ্গে রাখতেন, কারণ যে হারে শত্রুর উৎপাত বেড়েছে তাই সবসময় সাবধান থাকাটাই ভালো। এমনটাই বোধ কাজ করছিল রানীর মনে। মন্দিরে প্রতিদিন প্রভুর উপাসনা করা হতো। এখানে ব্রাহ্মণ, সন্ন্যাসী ও ভিক্ষুকদের খাওয়ানো হয় এবং প্রতি সন্ধ্যায় শিব কীর্তন অনুষ্ঠিত হয়। ভবশঙ্করী প্রতি রাতে শিব সাধনায় নিজেকে জড়িত রাখতেন। যখন তিনি কেবল মন্দিরের ভিতরে একা ধ্যান করতেন, তখন বাইরে কেবল কয়েকজন মাত্র দেহরক্ষী থাকত। এর মধ্যে রানীর চোখে ধুলো দিয়ে বিশ্বাসঘাতকতা করে চতুর্ভুজ চক্রবর্তী পাঠান সেনাপতি ওসমান খানের সাথে একটি গোপন চুক্তি সম্পাদন করেন। সেখানে চতুর্ভুজ পাঠান সর্দারকে বলেন, আমি সেনাপতি চতুর্ভুজ চক্রবর্তী আপনাকে কথা দিচ্ছি, আমি এবং আমার বাহিনী সহ মোগলদের বিরুদ্ধে যুদ্ধে আপনাদের অর্থাৎ পাঠান বাহিনীতে যোগ দেব এবং পাঠানদের দ্বারা পরবর্তীতে ভূরিশ্রেষ্ঠ বিজয়ের পরে আমি ভূরিশ্রেষ্ঠের নতুন শাসক হয়ে উঠব। কি পাঠান সর্দার ওসমান খান, এই শর্তে আপনি রাজি তো? হ্যাঁ চতুর্ভুজ মশাই, আমি এই শর্তে রাজি আছি। এরপর চতুর্ভুজ চক্রবর্তীর কাছ থেকে গোপন তথ্য নিয়ে পাঠান বাহিনী ভবশঙ্করী ও তার পুত্রকে জীবিত ধরার জন্য যাত্রা শুরু করে। ওসমান খান তার 12 জন প্রশিক্ষিত, অভিজ্ঞ এবং সবচেয়ে বিশ্বস্ত সৈন্যসহ হিন্দু সন্ন্যাসীদের ছদ্মবেশে ভূরিশ্রেষ্ঠ অঞ্চলে প্রবেশ করেছিলেন। আরও 200 জন পাঠান সেনা ছদ্মবেশে তাদের অনুসরণ করেন। ওসমানের অগ্রসর বাহিনী আমতার দিকে লক্ষ্য করা গিয়েছিল এবং এই খবর রানীর কাছে পৌঁছয়। তিনি নিকটবর্তী চৌকি থেকে 200 রক্ষী বাহিনীকে ডেকে পাঠালেন। রাতের বেলা তিনি নিজের সাঁজোয়া পোশাকের উপর দিয়ে শ্বেতপট্ট পরে উপাসনায় নিজেকে নিযুক্ত করলেন। তার মহিলা দেহরক্ষীরা মন্দিরের বাইরে পাহারাদার ছিলেন এবং সৈন্যরা জঙ্গলে ছড়িয়ে পড়ে।
রানী মন্দিরে প্রবেশ করার পূর্বে সবাইকে উদ্দেশ্য করে বলেন, আজ সবাই সাবধানে থেকো। আজ বোধহয় কোনো একটা অঘটন ঘটতে পারে। হে মা রাজবল্লভী, সবাইকে ভালো রেখো। তার কিছুক্ষণ পরেই যুদ্ধ শুরু হয়েছিল। যখন পাঠান সৈন্যদের একজন নিরাপত্তা লঙ্ঘন করে মন্দির চত্বরে প্রবেশের চেষ্টা করেছিল, তাকে দেখে একজন মহিলা দেহরক্ষী বলে ওঠে, আরে আরে, এখানে আপনি কোথায় যাচ্ছেন? ওখানে যাওয়া নিষেধ। ওখানে রানীমা পুজোয় বসেছেন, ওখানে যাবেন না। তারপর হঠাৎ করেই মহিলা দেহরক্ষীরা কার্যত লড়াইয়ে জড়িয়ে পড়ে এবং তলোয়ার যুদ্ধ শুরু হয়। শীঘ্রই রাজকর্মীরা লড়াইয়ে যোগ দিয়েছিলেন। পাঠানরা মারাত্মকভাবে পরাজিত হয়েছিল এবং পালানোর চেষ্টা করতে করতে রাজকর্মীরা তাদের তাড়া করে হত্যা করে। পাঠান ভাড়াটে দ্বিতীয় সৈন্যদল নিকটবর্তী জঙ্গলে শৈব আখড়ার যোদ্ধা সন্ন্যাসীদের দ্বারা মারা যায়। ওসমান পালিয়ে যায়। রানী ভবশঙ্করী পরের দিন ভোরে রাজধানীতে ফিরে আসেন এবং রাজ্যের নিয়ন্ত্রণ গ্রহণ করেন আর রাজসভায় ঘোষণা করেন, অকৃতজ্ঞ, দেশদ্রোহী, বিশ্বাসঘাতক চতুর্ভুজ চক্রবর্তীকে আমি সেনাবাহিনীর সর্বাধিনায়ক পদ থেকে বহিষ্কার করলাম। কঠোর প্রমাণের অভাবে তিনি চতুর্ভুজ চক্রবর্তীকে শাস্তি দিতে পারেননি, কিন্তু সুরক্ষায় অবহেলার অজুহাতে তিনি তাকে পদ থেকে অপসারিত করেন। পেণুদুর্গের সেনাপতি রাজা ভূপতিকৃষ্ণ রায় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক পদে পদোন্নতি পেয়েছিলেন। এছাড়া সংখ্যার পাশাপাশি অবকাঠামোগত ক্ষেত্রেও সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য তিনি তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেন। তিনি নিজেই তাদের প্রশিক্ষণের দায়িত্ব নিয়েছিলেন। সেই সময় তিনি ঘন ঘন ছাউনি বা সেনানিবাসের নামে ছাউনপুর দুর্গ পরিদর্শন করতেন। তার সফরকালে তিনি কমপক্ষে একবার নিকটবর্তী বাঁশরী গ্রামে ভবানী মন্দিরে যেতেন। তান্ত্রিক আচার অনুসারে তার সরকারি রাজ্যাভিষেকও মন্দিরে অনুষ্ঠিত হয়। তন্ত্রের বিশিষ্ট সাধক গোলক চট্টোপাধ্যায় রাজ্যাভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন। এর মধ্যে পাঠানরা পুনরায় দলবদ্ধ হয়ে আবারও চতুর্ভুজকে হাত করে। আমি জানি চতুর্ভুজ, তোমাকে রাজ্য থেকে বহিষ্কার করা হয়েছে। এসো চতুর্ভুজ, এসো, আমাদের সাথে হাত মেলাও। আমি পাঠান সর্দার ওসমান খান। আমার সঙ্গে মিলে সরাসরি রানী ভবশঙ্করীর বিরুদ্ধে আমাদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও। আমি সরাসরি আপনার দলের রানীর বিরুদ্ধে যুক্ত হতে পারবো না, তবে গোপনে গোপনে আপনাকে সাহায্য করে যাব। এর চেয়ে বেশি করার সাধ্য আমার নেই। যাই হোক, রানীর নুন তো খেয়েছি। এই বলে ওসমান খান ও চতুর্ভুজ 12 বছর বয়সী রাজকুমারের রাজ্যাভিষেকের রাতে রানী ভবশঙ্করীকে ধরার জন্য ষড়যন্ত্র করেছিল। শোনো চতুর্ভুজ, যখন রানী তার কয়েকজন মহিলা দেহরক্ষী দ্বারা রক্ষিত থাকবেন, তখন তাকে ধরতে হবে। হ্যাঁ সর্দার, ঠিক বলছেন। নইলে এই রানীকে বন্দি বানানো অসম্ভব ব্যাপার। আরো ভালো ছক কষতে হবে। এ নারী সাধারণ নারী নয়, মা রাজবল্লভীর আশীর্বাদ আছে ওর সঙ্গে। এই রকম সব পরিকল্পনা চলতে থাকে। তদনুসারে ওসমান 5 শতাধিক পাঠান সেনার একটি দলকে নেতৃত্ব দিয়ে ভূরিশ্রেষ্ঠ অঞ্চলে প্রবেশ করেছিল। সারা রাত ভ্রমণ করার পরে তারা আক্রমণের দিন সকাল সকাল খানাকুলের কাছে একটি জঙ্গলে শিবির স্থাপন করেছিল। তারপর জ্যোৎস্না রাতের আঁধারে চাঁদের আলোয় জঙ্গলের পথ দিয়ে হাঁটতে হাঁটতে শিকারী কালু চণ্ডাল রাতের আলোয় পাঠান সেনাবাহিনীকে জঙ্গলে দেখে ফেলেছিল। সে সঙ্গে সঙ্গে ভুরসুট রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সেনার সর্বাধিনায়ককে খবর পাঠায়। সেনানায়ক তড়িঘড়ি গড় ভবানীপুরে সংবাদ দিয়ে একটি দণ্ডনায়ককে প্রেরণ করলেন। এদিকে পাঠানদের ভারপ্রাপ্ত সেনাপতি চতুর্ভুজ এই ঘটনাকে মিথ্যা শঙ্কা হিসেবে উড়িয়ে দিয়েছিল। বিকেলে চতুর্ভুজ তার বাহিনী নিয়ে খানাকুলের দিকে অগ্রসর হয়। সন্ধ্যায় সে ওসমান খানের কাছে একটি বার্তা প্রেরণ করে তাকে রাত শেষের দিকে আক্রমণ চালানোর পরামর্শ দিয়েছিল। চতুর্ভুজের সমর্থনে উৎসাহিত পাঠানরা বসুরির দিকে এগিয়ে যেতে লাগলো পুরসুরার কাছে দামোদর পেরিয়ে। রাজ্যাভিষেক অনুষ্ঠান শেষ হওয়ার পরে রানী সেনাপতি ভূপতিকৃষ্ণ রায়ের একটি বার্তা পেয়েছিলেন।
যাতে তাকে সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে অবগত করা হয়েছিল। তিনি তৎক্ষণাৎ ছাউনপুর, বাঁশডিঙাগড়, নস্করডাঙ্গা এবং মহিলা সৈন্যদল থেকে সৈন্য নিযুক্ত করেন। যুদ্ধের জন্য 100 একটি হাতি ব্রিগেড, 500 অশ্বারোহী এবং 500 পদাতিক সৈন্য প্রশস্ত ছিল। রাজ পরামর্শদাতা হরিদেব ভট্টাচার্য স্থানীয় বাগদি ও চণ্ডাল জনগোষ্ঠীর অনিয়মিত যোদ্ধাদের ব্যবস্থা করেছিলেন। অন্যদিকে সেনাপতি ভূপতিকৃষ্ণ রায় পেন্দু এবং দোগাছিয়া থেকে সেনাবাহিনীকে পাঠান সেনাপতি চতুর্ভুজ চক্রবর্তীর সৈন্যদল মোকাবিলার নেতৃত্বে। পাঠান বাহিনী এগিয়ে আসতেই তারা 3 দিকে পরীক্ষা করে ঘেরা একটি যুদ্ধের মাঠে ঢুকে পড়ে। পাঠান বাহিনী প্রথমে ভূরিশ্রেষ্ঠ সেনাকে চতুর্ভুজের বাহিনী বলে ভেবেছিল, ফলে বিভ্রান্তিতে তারা প্রাথমিক প্রান্তটিকে হারাতে বসে। ওসমান যুদ্ধের মোড় ঘোরানোর জন্য মরিয়া চেষ্টা করে, তবে তা নিরর্থক ছিল। রানী ভবশঙ্করী নিজেই একটি হাতির পিঠে চড়ে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। তার হাতে তোপ রুদ্র জ্ঞানী শক্তি সেই তরোয়াল ছিল, যার সাহায্যে তিনি এক বিশাল সংখ্যক পাঠান সেনার মৃত্যু ঘটান। কৌশলগত সুবিধার সাথে ভূরিশ্রেষ্ঠ সৈন্যদের উচ্চতর যুদ্ধ দক্ষতা তাদের বিজয়ের দিকে নিয়ে যায়। আহত ও পরাজিত ওসমান খান যুদ্ধক্ষেত্রে রানী ভবশঙ্করীর কাছে মৃত্যুবরণ করে। রানী চিৎকার করতে করতে বলে ওঠেন, শয়তান, আমাকে শেষ করতে এসেছিলি তাই না? আমার সন্তানকে শেষ করতে এসেছিলি? আমার রাজ্যটাকে আমার থেকে ছিনিয়ে নিজের হাতের মুঠোয় নিতে এসেছিলি? পারবি না। যতদিন এখানে আমার মায়ের মন্দির আছে, যতদিন এই ভূরিশ্রেষ্ঠ রাজ্যে আমার মা রাজবল্লভী আছে, ততদিন তোদের মতো শয়তান আমাদের কিচ্ছু করতে পারবে না। এই বলেই রানী ভবশঙ্করী মায়ের দেয়া সেই তরোয়াল দিয়ে ওসমান খানের মুন্ডু কেটে নেয়। এরপর থেকে রানী ভবশঙ্করীর মহিমা দিকে দিকে ছড়িয়ে পড়ল। মুঘল সম্রাট আকবর সর্বদা বাংলায় পাঠানদের পুনরুত্থানের বিষয়ে সতর্ক ছিলেন। তিনি ভূরিশ্রেষ্ঠের সাথে জোটকে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি মুঘল সাম্রাজ্যের প্রতিনিধি হিসেবে মানসিংহকে ভূরিশ্রেষ্ঠের দরবারে প্রেরণ করেছিলেন। মানসিংহ মুঘল শিল নিয়ে গড় ভবানীপুরে পৌঁছেছিলেন। একটি বিশেষ অনুষ্ঠানে ভূরিশ্রেষ্ঠ রাজ্য এবং মুঘল সাম্রাজ্যের মধ্যে সনদ স্মারক্ষিত হয়েছিল। এই চুক্তির মাধ্যমে ভূরিশ্রেষ্ঠের সার্বভৌমত্বকে মুঘল সাম্রাজ্যে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত দেওয়া হয়েছিল। এই চুক্তির পর মানসিংহ মুঘল সম্রাট আকবরের দেওয়া সোনার তরোয়ার রানীকে উপহার দেন। আকবরকে রানীর পক্ষ থেকে সোনার মুদ্রা, একটি ছাগল এবং একটি কম্বল প্রেরণ করা হয়েছিল। মহারানী ভবশঙ্করীকে রায়বাঘিনী উপাধিতে ভূষিত করা হয়েছিল। মুঘলরা কখনো তার রাজ্যে কোনোদিন হস্তক্ষেপ করেননি। রাজপুত্র এবং উত্তরাধিকারী প্রতাপ নারায়ণের বিয়ের 2 বছর পরে রানী সিংহাসন তার রাজপুত্রকে ছেড়ে দেন। তিনি অবশ্য তার উত্তরাধিকারী ছেলে তত্ত্বাবধায়ক ও পরামর্শদাতার ভূমিকা পালন করেছিলেন। কয়েক বছর পরে যখন প্রতাপ নারায়ণ একজন শাসক হিসেবে তার যোগ্যতা প্রমাণ করতে শুরু করলেন, তখন তিনি তার অন্যান্য সমস্ত রাজকীয় কর্তব্য তাঁর হাতে তুলে দিয়ে আধ্যাত্মিক জীবন গ্রহণ করেন। রানী যাবার কালে বললেন, বাবা প্রতাপ নারায়ণ, আমি আসছি বাবা। আমার কথা রাখার দিন চলে এসেছে। তোমার পিতার মৃত্যুর সময় আমি রাজপুরোহিতকে কথা দিয়েছিলাম যে যতদিন প্রতাপ নারায়ণ সাবালক না হয়ে উঠছে, ততদিন এই রাজ্যের দায়ভার আমার কাঁধে। আজ তুমি সাবালক, এই রাজ্যের রাজা। আজ আমি আসি। মা রাজবল্লভী তোমার মঙ্গল করুন। আর এই নাও, এই তলোয়ার তোমার কাছে রাখো। এই তলোয়ার মা রাজবল্লভী স্বয়ং আমাকে দিয়েছিলেন। আজ থেকে এটা তোমার, তোমাকে দিলাম। রানীর কথায় পুত্র প্রতাপ নারায়ণ বললেন, মা যেও না, আমাদেরকে ছেড়ে যেও না মা। না, তিনি আর কারো কথা শুনলেন না। শেষ জীবনে নিজের ইচ্ছে চলে গেলেন গয়াকাশী এবং তার বাকি জীবন সেখানেই কাটিয়েছিলেন। মহারানী ভবশঙ্করী তার কর্মক্ষমতা বলে রায়বাঘিনী উপাধিতে বিখ্যাত হয়েছিলেন। এই উপাধি দ্বারা সাহসী বা কখনো কখনো বিদ্রোহী মহিলাকে বোঝায়।
পরে এই শব্দ বাঙালি প্রবাদের অংশ হয়ে ওঠে। তার বীরত্বের গল্প লোককাহিনীর একটি অংশে পরিণত হয়েছিল। তিনি গীতা সংহিতা এবং গ্রামের কবিদের দ্বারা আজও অমর হয়ে রয়েছেন। হাওড়ার পিঁড়োতে রন নদীর তীরে পাঠানদের সাথে রানীর যুদ্ধের গল্প আজও শোনা যায়। 2012 সালের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গ সরকার তাঁর স্মরণে বার্ষিক রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি মেলার উদ্বোধন করেছিল। তার স্মৃতিতে প্রতি বছর হাওড়ার উদয়নারায়ণপুরে রায়বাঘিনীর রানী ভবশঙ্করী মেলা হয়। রানীর বংশের উত্তরসূরি রাজা উদয়নারায়ণের নাম অনুসারে উদয়নারায়ণপুর নামকরণ হয়েছে। এই রানীর মহিমান্বিত শহর গড় ভবানীপুরে তার নামে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। তাহলে ভবশঙ্করী ও রাজবলহাটের মা রাজবল্লভীর মহিমান্বিত এই ঐতিহাসিক ঘটনা আপনাদের কেমন লাগলো? গল্প শেষে আমরা সবাই নির্বাক হয়েছিলাম রানী রায়বাঘিনীর বীরত্বের কথা শুনে। শুনছিলেন লেখক অমিয় নস্করের সত্য ঘটনা অবলম্বনে লেখা কাহিনী রায়বাঘিনী ভবশঙ্করী। রানী রায়বাঘিনী ভবশঙ্করীর চরিত্রে রায়াতি ভট্টাচার্যা ও রানীর কিশোরী বয়সের ভূমিকায় বর্ণিশা ভট্টাচার্যা, দীননাথ চৌধুরীর ভূমিকায় পার্থ, রাজা রুদ্রনারায়ণ রায়মুকুটি ও ওসমান খানের ভূমিকায় আমি শুভময়, প্রতাপ নারায়ণের ভূমিকায় সৃঞ্জয়, রাজগুরুর ভূমিকায় প্রীতম, রাজপুরোহিত, সৈনিক ও রক্ষীর ভূমিকায় সম্রাট, ওসমান খানের দূতের ভূমিকায় আকাশ, চতুর্ভুজ চক্রবর্তীর ভূমিকায় স্পন্দন, দুই দাইমার ভূমিকায় শারদিয়া ও সৌমশ্রী, দাসীর ভূমিকায় আকাঙ্ক্ষা ও মহিলা দেহরক্ষীর ভূমিকায় উর্মিতা। মিলিত কণ্ঠে পিয়াস, অমিত, সৃজিত, মায়াঙ্ক ও টিম দেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং গল্প পাঠে সম্বুদ্ধ ও অঙ্কিত। সাউন্ড এডিটিং, এসএফএক্স, ব্যাকগ্রাউন্ড মিউজিক, পরিকল্পনা ও পরিচালনায় অঙ্কিত। মিক্স অ্যান্ড মাস্টারিং অ্যান্ড মোশন গ্রাফিক্স দেবদত্ত। পোস্টার দীপ জিএফএক্স। সোশ্যাল মিডিয়া প্রমোশন অমিত। গল্প স্বল্প থিম সানি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন রেগুলার আপডেটস পাওয়ার জন্য। আমাদের সাথে যোগাযোগ করতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম পেজে ইনবক্স করতে পারেন। গল্প স্বল্পর পরবর্তী গল্প আসবে খুবই শীঘ্রই, শুধুমাত্র দেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ইউটিউব চ্যানেলে।